মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন ১৮৭৯ সালের ১৪ই মার্চ জার্মানির উলম শহরে এক ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতা ছিলেন একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আইনস্টাইনের সাধারণ ও বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব আকস্মিকভাবে বিশ্ব সম্পর্কে মানুষের ধারণাকে পরিবর্তনে বাধ্য করে। পার্টিকেলের উপর ওনার কাজ ও ওনার বিখ্যাত এনার্জি থিওরি কোয়ান্টাম মেকানিক্সকে সম্ভবপর করে তোলে, যার ফলশ্রুতিতে জন্ম নেয় পারমাণবিক বোমা। পিতা পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার, তাই মাঝে মাঝেই ছেলেকে নানা ধরনের খেলনা এনে দিতে পারতেন। শিশু আইনস্টাইনের বিচিত্র চরিত্রকে সেই উপলব্ধি করা সম্ভব হয়নি তার অভিভাবক, তার শিক্ষকদের। তার স্কুলের শিক্ষকদের কাছ থেকে মাঝে মাঝেই অভিযোগ আসতো পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে, অমনোযোগী, আনমনা ইত্যাদি। এতে করে বেশ বিরক্ত হতেন তিনি। ক্লাসের কেউ তার সঙ্গী ছিল না। সকলের শেষে পিছনের বেঞ্চে গিয়ে বসতেন এবং কিছু না কিছু ভাবতে থাকতেন। তার একমাত্র সঙ্গী ছিল তার মা। তিনি ভালো বেহালা বাজাতে পারতেন। আইনস্টাইন তার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ শিল্পীদের নানা সুর শুনতেন। এই বেহালাই ছিল আইনস্টাইনের আজীবনকালের সঙ্গী। বাবাকে খুব বেশি কাছে পেতেন না আইনস্টাইন। নিজের কারখানা নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। আনন্দেই কাটছিল তার জীবন। সেই আনন্দের ভরা দিনগুলির মাঝে হঠাৎ কালো দিন ঘনিয়ে এলো। তাই সেই শৈশবেই আইনস্টাইন প্রথম অনুভব করলেন জীবনের তিক্ত স্বাদ। তারা ছিলেন ইহুদি, কিন্তু স্কুলে ক্যাথলিক ধর্মের নিয়মকানুন মেনে চলতে হতো। স্কুলের সমস্ত পরিবেশটাই বিষাদ হয়ে গিয়েছিল তার কাছে। দর্শনের বই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করত। ১৫ বছর বয়সের মধ্যেই তিনি কান্ট, স্পিনোজা, ইউক্লিড, নিউটনের রচনা পড়ে শেষ করে ফেললেন। বিজ্ঞান দর্শনের সাথে পড়তেন গেটে, শিলার, শেক্সপিয়ারের বইসমূহ। অবসর সময়ে বেহালায় বিটোফন, মোৎসার্টের সুর তুলতেন। এরাই ছিল তার সঙ্গী, বন্ধু, তার জগৎ। এভাবেই তিনি সময় কাটাতেন। এই সময় বাবার ব্যবসার মন্দা দেখা দিল। তিনি স্থির করলেন মিউনিক ছেড়ে মিলানে চলে যাবেন। তাতে যদি ভাগ্যের পরিবর্তন হয়। সকলে মিউনিক ত্যাগ করল, শুধু সেখানে একা রয়ে গেলেন আইনস্টাইন। সুইজারল্যান্ডের একটি পলিটেকনিক স্কুলে ভর্তি হলেন। প্রথমবার তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। দ্বিতীয়বারের চেষ্টায় পরীক্ষায় পাশ করলেন। বাড়ির আর্থিক অবস্থা ক্রমশই খারাপ হয়ে আসছিল। আইনস্টাইন অনুভব করলেন সংসারের দায় দায়িত্ব তাকে গ্রহণ করতেই হবে। শিক্ষকতার বৃত্তি গ্রহণ করার জন্যে তিনি পদার্থবিদ্যা ও গণিত নিয়ে পড়াশোনা শুরু করলেন। জুরিখ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে শিক্ষকতার জন্য বিভিন্ন স্কুলে দরখাস্ত করতে আরম্ভ করলেন। অনেকের চেয়েই শিক্ষাগত যোগ্যতা তার বেশি ছিল, কিন্তু কোথাও চাকরি পেলেন না। কারণ তার অপরাধ, তিনি ইহুদি। নিরুপায় আইনস্টাইন খরচ চালানোর প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে ছাত্র পড়াতে আরম্ভ করলেন। এই সময় আইনস্টাইন তার স্কুলের সহপাঠিনী মিলেভা মারেককে বিয়ে করলেন। তখন তার বয়স মাত্র ২২ বছর। মিলেভা শুধু তার স্ত্রী ছিলেন না, প্রকৃত অর্থেই তার জীবনসঙ্গী ছিলেন। আইনস্টাইন বুঝতে পারলেন শিক্ষকতার কাজ পাওয়া তার পক্ষে সম্ভব নয়। একটি অফিসে ক্লার্কের চাকরি নিলেন। কাজের ফাঁকে ফাঁকে নিজের খাতার পাতায় সমাধান করতেন অঙ্কের জটিল তত্ত্ব। স্বপ্ন দেখতেন প্রকৃতির দুর্গেয় রহস্য ভেদ করার।
তার এই গোপন সাধনার কথা শুধু মিলেভাকে বলেছিলেন যে আমি এই বিশ্ব প্রকৃতির স্থান ও সময় নিয়ে গবেষণা করছি। আইনস্টাইনের এই গবেষণায় ছিল না কোনো ল্যাবরেটরি, ছিল না কোনো যন্ত্রপাতি। তার একমাত্র অবলম্বন ছিল খাতা কলম আর তার অসাধারণ চিন্তাশক্তি। অবশেষে শেষ হলো তার গবেষণা। তখন তার বয়স মাত্র ২৬ বছর। একদিন ৩০ পাতার একটি প্রবন্ধ নিয়ে হাজির হলেন বার্লিনের বিখ্যাত বৈজ্ঞানিক পত্রিকা অ্যানাল্যান্ডার ফিজিক্সের অফিসে। এই পত্রিকায় ১৯০১ থেকে ১৯০৭ পর্যন্ত আইনস্টাইন ৫টি রচনা প্রকাশ করলেন। এ সময় রচনায় প্রচলিত বিষয়কে নতুনভাবে ব্যাখ্যা করা হয়েছে। এতে আইনস্টাইনের নাম বিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়ল, কিন্তু আর্থিক সমস্যার কোনো সুরাহা হলো না। নিতান্তই বাধ্য হয়ে বাড়িতে ছাত্র পড়ানোর কাজ নিলেন। একদিকে অফিসের কাজ, মিলেভার স্নেহভরা ভালোবাসা, অন্যদিকে বৈজ্ঞানিক গবেষণা। অবশেষে ১৯০৫ সালে প্রকাশিত হলো তার ৪টি রচনা। প্রথমটি আলো গঠন ও শক্তি সম্পর্কে, দ্বিতীয়টি অ্যাটমের আকৃতি প্রকৃতি, তৃতীয়টি ব্রাউনিয়াম মুভমেন্টের ক্রম বিকাশের তত্ত্ব, আর চতুর্থটি তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব, যা বিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উদ্ভাসিত করল। এই আপেক্ষিকতা বলতে বোঝায় কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধ বা অন্য কিছুর তুলনা। আইনস্টাইন বললেন, আমরা যখন কোনো সময় বা স্থান পরিমাপ করি তখন আমাদের অন্য কিছুর সঙ্গে তুলনা করতে হবে। তিনি বলেছেন, আলোক বিশ্বজগৎ, কাল এবং মাত্রা আপেক্ষিক। মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন বলেন, আমাদের মহাবিশ্বে একটি মাত্র গতি আছে যা আপেক্ষিক নয়, অন্য কোনো গতির সঙ্গে তুলনাও হয় না। এই গতি হচ্ছে আলোকের গতি। এই গতি কখনোই পরিবর্তন হয় না। এই সময় জুরিখ বিশ্ববিদ্যালয় হতে আমন্ত্রণ জানানো হলো আইনস্টাইনকে অধ্যাপক হিসেবে যোগ দেওয়ার জন্য। ১৯০৭ সালে তিনি জুরিখ বিশ্ববিদ্যালয়ের সাধারণ অধ্যাপক হিসেবে নিযুক্ত হলেন। এরই সাথে পেটেন্ট অফিসে চাকরিও করেন তিনি। বিজ্ঞান জগতে ক্রমশই আইনস্টাইনের নাম ছড়িয়ে পড়ছিল। বিজ্ঞানী কেলভিনের জন্মবার্ষিকী উপলক্ষে জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো। এখানে তাকে অনারারি ডক্টরেট উপাধি দেওয়া হলো। এরপর তার ডাক এলো জার্মানির সলসবার্গ কনফারেন্স থেকে। এখানে জগৎবিখ্যাত বিজ্ঞানীদের সামনে তার প্রবন্ধ পড়লেন আইনস্টাইন। তিনি বললেন, তাত্ত্বিক পদার্থবিদ্যার অগ্রগতির পরবর্তী পর্যায়ে আমরা এমন এক তত্ত্ব পাব যা আলোর কণা তত্ত্ব এবং তরঙ্গ তত্ত্বকে সময়ের বাঁধনে বাঁধতে পারবে। আইনস্টাইনের এই উক্তির জবাবে বিজ্ঞানী প্লাঙ্কও বললেন, আইনস্টাইন যা চিন্তা করছেন সেই পর্যায়ে চিন্তা করার সময় এখনও আসেনি। এর উত্তরে আইনস্টাইন তার বিশেষ আপেক্ষিক তত্ত্বের উৎপত্তিটি আলোচনা করে বোঝালেন তিনি যা প্রমাণ করতে চাইছেন তা কতখানি সত্য। ১৯০৮ সালে জুরিখ বিশ্ববিদ্যালয়ের নতুন তাত্ত্বিক পদার্থবিদ্যার পদ সৃষ্টি করা হলো। রাজনৈতিক মহলের চাপে এই পদে মনোনীত করা হলো আইনস্টাইনের সহপাঠী ফ্রেডরিক এডলারকে। ফ্রেডরিক নতুন পদে যোগ দিয়েই জানতে পারলেন এই পদের জন্য আইনস্টাইনের পরিবর্তে তাকে নিযুক্ত করা হয়েছে। তিনি কর্তৃপক্ষকে জানালেন, এই পদের জন্য আইনস্টাইনের চেয়ে যোগ্য ব্যক্তি আর কেউ নেই। তার তুলনায় আমার জ্ঞান নেহায়তই নগণ্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উপলব্ধি করতে পারলেন ফ্রেডরিকের কথার গুরুত্ব। অবশেষে ১৯০৯ সালে আইনস্টাইন তার পেটেন্ট অফিসের চাকরিতে ইস্তফা দিয়ে পুরোপুরি শিক্ষকতা পেশায় গ্রহণ করলেন। জুরিকে এসে বাসা ভাড়া করলেন। আইনস্টাইন আর কেরানি নন, প্রফেসর।
কিন্তু মাইনে আগে পেতেন 4,500 ফ্রাঙ্কো, এখনও তাই। তবে লেকচার ফি বাবদ সামান্য কিছু বেশি। বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগে বহু মানুষের সাথে, গুণী বিজ্ঞানীদের সাথে পরিচয় হয়। এমন সময় ডাক এলো জার্মানির প্রাগ থেকে। জার্মান বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক হিসাবে তাকে নিয়োগপত্র দেয়া হলো। মাইনে আগের চেয়ে বেশি। তাছাড়া প্রাগ গবেষণার জন্য পাবেন বিশাল লাইব্রেরি। 1911 সালে সপরিবারে প্রাগে এলেন আইনস্টাইন। কয়েক মাস আগে তার দ্বিতীয় পুত্রের জন্ম হয়েছে। অবশেষে দীর্ঘ আকাঙ্ক্ষিত জুরিখের বিশ্ববিদ্যালয় থেকে ডাক এলো আইনস্টাইনের। 1912 সালে প্রাগ ত্যাগ করে এলেন জুরিখে। এখানে তখন ছুটি কাটাতে এসেছিলেন মাদাম কুরি, সঙ্গে 2 কন্যা। 2 বিজ্ঞানীর মধ্যে গড়ে উঠল মধুর সম্পর্ক। পাহাড়ি পথ ধরে যেতে যেতে মাদাম কুরি ব্যাখ্যা করেন তেজস্ক্রিয়তা, আর আইনস্টাইন বলেন তার আপেক্ষিকতার তত্ত্ব। একদিন নিজের তত্ত্বের কথা বলতে বলতে এত তন্ময় হয়ে পড়েছিলেন, পথের ধারে গর্তের মধ্যে গড়িয়ে পড়লেন আইনস্টাইন। তাই দেখে মেরি কুরির 2 মেয়ে হাসিতে ফেটে পড়ল। গর্ত থেকে উঠে তাদের সঙ্গে আইনস্টাইনও হাসিতে যোগ দিলেন। সেই সময় জার্মানিতে কাইজারের পৃষ্ঠপোষকতায় বার্লিন শহরে গড়ে উঠেছে কাইজার তিলহেলম ইনস্টিটিউট। বিজ্ঞানের এত বড় গবেষণাগার পৃথিবীর আর কোথাও নেই। এখানে যোগ দিয়েছেন প্লাঙ্কো, নানস্টো, হারের, আরও সব বিখ্যাত বিজ্ঞানী। কিন্তু আইনস্টাইন না থাকলে যে অসম্পূর্ণ থেকে যাবে সব কিছু। তাকে আমন্ত্রণ জানানো হলো। মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন বার্লিনে এলেন। সব কিছু দেখে মুগ্ধ হলেন তিনি। শুধু গবেষণার নয়, বহু বিজ্ঞানীকেও কাছে পাওয়া যাবে, একসাথে কাজ করা যাবে। তাকে মাইনে দেয়া হলো বর্তমান মাইনের দ্বিগুণ। 1914 সালে বার্লিনে এলেন আইনস্টাইন। যখন আইনস্টাইন বার্লিন ছেড়েছিলেন তখন তিনি 15 বছরের কিশোর ছিলেন। দীর্ঘ 20 বছর পর ফিরে এলেন নিজের শহরে। চেনা জানা পরিচিত মানুষের সাথে দেখা হলো। সবচেয়ে ভালো লাগলো দুঃসম্পর্কিত বোন কাছে ফিরে এসেছে। এলসার সান্নিধ্য বরাবরই মুগ্ধ করত আইনস্টাইনকে। অল্প দিনেই অনেকের সাথেই বন্ধুত্ব গড়ে উঠল। ছেলেবেলা থেকেই যেখানে সেখানে অঙ্ক করার অভ্যাস ছিল আইনস্টাইনের। কখনো ঘরের মেঝেতে, কখনো টেবিলের উপর। টেবিল ভর্তি হয়ে গেলে মাটিতে বসে চেয়ারের উপর অঙ্ক কষে চলেছেন। গবেষণায় যতই মনোযোগী হয়ে উঠছিলেন, আইনস্টাইন সংসারের প্রতি ততই উদাসীন হয়ে পড়ছিলেন। স্ত্রী মিলেভার সাথে সম্পর্ক ভালো যাচ্ছিল না। ক্রমশই সন্দেহবাতিকগ্রস্ত হয়ে পড়ছিলেন মিলেভা। 2 ছেলেকে নিয়ে মিলেভা সুইজারল্যান্ডে চলে গেলেন। কয়েক মাস কেটে গেল আর ফিরলেন না মিলেভা। এদিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। বিজ্ঞানীদের মধ্যে অধিকাংশই জড়িয়ে পড়লেন যুদ্ধে। আইনস্টাইন এই যুদ্ধের বীভৎসতা দেখে ব্যথিত হলেন। এরই সাথে সংসারের একাকিত্ব, স্ত্রীপুত্রকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেন। এই সময় আইনস্টাইনের পাশে এসে দাঁড়ালেন এলসা। এলসার অক্লান্ত সেবা যত্নে ক্রমশই সুস্থ হয়ে উঠলেন আইনস্টাইন। তিনি স্থির করলেন মিলেভার সাথে আর সম্পর্ক দীর্ঘস্থায়ী করা সম্ভব নয়। অবশেষে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। আইনস্টাইন এলসাকে বিয়ে করলেন। এদিকে যুদ্ধ শেষ হলো, কাইজারের পতন ঘটল, প্রতিষ্ঠা হলো নতুন জার্মান রিপাবলিকের। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব তখনও প্রমাণিত হয় নাই। এগিয়ে এলেন ইংরেজ বিজ্ঞানীরা। সূর্যগ্রহণের একাধিক ছবি তোলা হলো। সেই ছবি পরীক্ষা করে দেখা গেল আলো বাঁকে। বিজ্ঞানীরা উত্তেজনায় ফেটে পড়লেন। মানুষ তার জ্ঞানের সীমানাকে অতিক্রম করতে চলেছে। অবশেষে 6 নভেম্বর
ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিতে ঘোষণা করা হলো সেই যুগান্তকারী আবিষ্কার আলো বেঁকে যায়। এই বাঁকে নিয়ম নিউটনের তত্ত্বে নেই। আলোর বাঁকে মাপ আছে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদের সূত্রে। পরিহাসপ্রিয় আইনস্টাইন তার এই যুগান্তকারীর আবিষ্কার নিয়ে কৌতুক করে বললেন, আমার আপেক্ষিক তত্ত্ব সত্য বলে প্রমাণিত হয়েছে। এবার জার্মানি বলে আমি জার্মান, আর ফরাসি বলে বিশ্বনাগরিক। কিন্তু যদি আমার তত্ত্ব মিথ্যা হতো তাহলে ফরাসি বলতো আমি জার্মান, আর জার্মানরা বলতো আমি ইহুদি। একদিন এক তরুণ সাংবাদিক বললেন, আপনি সংক্ষেপে বলুন আপেক্ষিক তত্ত্বটা কী? আইনস্টাইন কৌতুক করে বললেন, যখন একজন লোক কোনো এক সুন্দরীর সঙ্গে 1 ঘন্টা গল্প করে তখন তার মনে হয় যেন 1 মিনিট বসে আছে, কিন্তু যখন তাকে কোনো গরম উনুনের কাছে 1 মিনিট দাঁড় করিয়ে দেয়া হয় তার মনে হয় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। আপেক্ষিক তত্ত্বে জটিলতার দুর্বোধ্যতার কারণে মুখরোচক কিছু কাহিনী ছড়িয়ে পড়ল। একদিন এক সুন্দরী তরুণী তার প্রেমিকের সাথে চার্চের ফাদারের পরিচয় করিয়ে দিলেন। পরদিন যখন মেয়েটি ফাদারের কাছে গিয়েছেন, ফাদার তাকে কাছে ডেকে বললেন, তোমার প্রেমিককে সব দিক থেকেই আমার ভালো লেগেছে, শুধু একটি বিষয় ছাড়া। মেয়েটি কৌতূহলে জিজ্ঞাসা করলেন, কোন বিষয়? ফাদার বললেন, তার কোনো রসবোধ নেই। আমি তাকে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের কথা জিজ্ঞাসা করেছি, আর সে কিনা আমাকে তাই বোঝাতে আরম্ভ করল। হাসিতে ফেটে পড়ল মেয়েটি। আমেরিকার এক বিখ্যাত সুরকার জর্জ তার এক বন্ধুকে বললেন, একজন মানুষ 20 বছর ধরে একটা বিষয় নিয়ে চিন্তা করলেন আর ভাবলেন। অবাক হতে হয় সেই চিন্তাটুকু সে কিনা মাত্র প্রকাশ করেছেন 3 পাতায়। বন্ধুটি জবাব দিল, নিশ্চয়ই খুব ছোট অক্ষরে ছাপা হয়েছিল। আইনস্টাইন আমেরিকায় গিয়েছিলেন, সাংবাদিকরা তাকে ঘিরে ধরলেন। একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনি কি এক কথায় আপেক্ষিক তত্ত্বের ব্যাখ্যা করতে পারবেন? আইনস্টাইন জবাব দিলেন, না। আজকাল মেয়েরা কেন আপেক্ষিক তত্ত্ব নিয়ে এত আলোচনা করছেন? আইনস্টাইন হাসতে হাসতে বললেন, মেয়েরা সবসময় নতুন কিছু পছন্দ করে, আর এবছরের নতুন জিনিস হলো আপেক্ষিক তত্ত্ব। অবশেষে এলো সাধক বিজ্ঞানীর জীবনের শ্রেষ্ঠ পুরস্কার। কিছুদিন ধরেই নোবেল কমিটি আইনস্টাইনকে নোবেল পুরস্কার দেওয়ার কথা চিন্তা করছিলেন, কিন্তু সংশয় দেখা গেল স্বয়ং নোবেলের ঘোষণার মধ্যে। তিনি বলে গিয়েছিলেন, পদার্থবিদ্যায় নোবেল পাবেন আবিষ্কারক, আর সেই আবিষ্কার যেন মানুষের কল্যাণে লাগে। আইনস্টাইনের বেলায় বিতর্ক দেখা দিল। তার আপেক্ষিক তত্ত্ব যুগান্তকারী হলেও প্রত্যক্ষভাবে মানুষের কোনো কাজে লাগবে না। তখন তার ফটো ইলেকট্রিক এফেক্ট বা আলোক তড়িৎফলকে সরাসরি আবিষ্কার হিসাবে বলা সম্ভব, এবং এর প্রত্যক্ষ ব্যবহারও হচ্ছে। তাই ঘোষণা করা হলো, সার্ভিস টু দ্য থিওরি অফ ফিজিক্স, স্পেশালি ফর দ্য ল অফ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। আইনস্টাইন তার প্রথমা স্ত্রী মিলেভার সাথে বিবাহ বিচ্ছেদের শর্ত অনুসারে নোবেল পুরস্কারের পুরো টাকাটা তাকে পাঠিয়ে দেন। আমেরিকায় বক্তৃতা দেওয়ার জন্য বারবার তাকে ডাক আসছিল। অবশেষে 1930 সালের ডিসেম্বর মাসে তিনি যুক্তরাষ্ট্রে গেলেন। সেখানে অভূতপূর্ব সম্মান পেলেন। শুধু আমেরিকায় নয়, যখন যে দেশেই যান সেখানেই পান সম্মান আর ভালোবাসা। এদিকে স্বদেশ জার্মানি ক্রমশই আইনস্টাইনের কাছে পরবাস হয়ে উঠছিল। একদিকে তার সাফল্য স্বীকৃতিকে কিছু বিজ্ঞানী ঈর্ষার দৃষ্টিতে দেখতে থাকে, অন্যদিকে হিটলারের আবির্ভাবে দেশজুড়ে এক জাতীয়তাবাদের নেশায় মত্ত হয়ে ওঠে একদল মানুষ। ইহুদিরা ক্রমশই ঘৃণিত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত হতে থাকে। আইনস্টাইন বুঝতে পারলেন,
জার্মানিতে থাকা তার পক্ষে মোটেই নিরাপদ নয়। কিন্তু কোথায় যাবেন? আহ্বান আসে নানা দেশ থেকে। অবশেষে স্থির করলেন আমেরিকার প্রিন্সটনে যাবেন। জার্মানি থেকে ইহুদি বিতাড়িত শুরু হয়ে যায়। আইনস্টাইন বুঝতে পারলেন এবার তারও যাওয়ার পালা। প্রথমে গেলেন ইংল্যান্ডে, সেখান থেকে 1934 সালের 7 জুলাই রওনা হলেন আমেরিকায়। তখন তার বয়স মাত্র 55 বছর। প্রিন্সটনের কর্তৃপক্ষ আইনস্টাইনের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। গুপ্তঘাতকের দল যে সাগর পেরিয়ে আমেরিকায় এসে পৌঁছাবে না তাই বা কে বলতে পারে। তাই তাকে গোপন জায়গায় রাখা হলো। সেই বাড়ির ঠিকানা কাউকে জানানো হলো না। এভাবে থাকতে আর ভালো লাগে না। মাঝে মাঝে ল্যাবরেটরি থেকে এসে ঘুরতে বেরিয়ে পড়েন। একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো। দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নম্বরটা জানান। আইনস্টাইনের বাড়ির নম্বরটা কাউকে জানানো হবে না বলে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর। খানিক পরে আবার ফোন বেজে উঠল। আমি আইনস্টাইন বলছি, বাড়ির নম্বর আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি, যদি দয়া করে বলে দেন। এ এক বিচিত্র ঘটনা। যে মানুষটি নিজের ঘরের ঠিকানা মনে রাখতে পারে না, তিনি কিনা বিশ্ব প্রকৃতির রহস্যের ঠিকানা খুঁজে বের করেন। প্রকৃতপক্ষে জীবনের উত্তর পূর্বে এসে আইনস্টাইন হয়ে উঠেছিলেন গৃহ সন্ন্যাসী। বড়দের চেয়ে শিশুরাই তার প্রিয়। তাদের মধ্যে গেলে সব কিছুই ভুলে যান। শিশুদের কাছে কল্পনার ক্রিসমাস বুড়ো। পরনে কোট নেই, টাই নেই, জ্যাকেট নেই, ঢলঢলে প্যান্ট আর গলা আঁটো সোয়েটার, মাথায় বড় বড় চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঝেঁটা গোঁফ। দাড়ি কামাতে অর্ধেক দিনই ভুলে যান। যখন মনে পড়ে তখন গায়ে মাখা সাবানটা গালে ঘষে দাড়ি কেটে নেন। কেউ জিজ্ঞেস করলে, কি ব্যাপার, গায়ে মাখা সাবান দিয়ে দাড়ি কাটা? আইনস্টাইন জবাব দিতেন, 2 রকম সাবান ব্যবহার করে কি লাভ। শুধু নির্যাতিত ইহুদিদের সপক্ষে নয়, তিনি ক্রমশই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন সমগ্র মানবজাতির ভবিষ্যতের কথা ভেবে। যুদ্ধের বিরুদ্ধে যারা সংগ্রাম করছে, দলমত নির্বিশেষে তিনি তাদের সমর্থন করলেন। তিনি বিশ্বাস করতেন একদিন মানুষ এই ধ্বংসের উন্মাদনা ভুলে এক হবেই, আর একত্বতার মধ্যেই মানুষ খুঁজে পাবে তার ধর্মকে। আইনস্টাইনের কাছে এই ধর্মীয় চেতনা প্রচলিত কোনো সীমার মধ্যে আবদ্ধ ছিল না। তিনি বিশ্বাস করতেন ধর্ম মানবতারই এক মূর্ত প্রকাশ। বিজ্ঞান আর ধর্মের কোনো প্রভেদ নেই, প্রভেদ শুধু দৃষ্টিভঙ্গিতে। বিজ্ঞান শুধু কি তার উত্তর দিতে পারে, কেন বা কী হওয়া উচিত সে উত্তর দেওয়ার ক্ষমতা নেই। অপরদিকে ধর্ম শুধু মানুষের কাজ আর চিন্তার মূল্যায়ন করতে পারে মাত্র। সে হয়তো জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর পথ বলে দেয় বিজ্ঞান। তাই ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ। মানবতাবাদী আইনস্টাইন একদিকে শান্তির জন্য সংগ্রাম করছিলেন, অন্যদিকে প্রকৃতির রহস্য উদ্ঘাটনে একের পর এক তত্ত্ব আবিষ্কার করছিলেন। এই সময় তিনি প্রধানত অভিকর্ষ ও বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রের মিলন সাধনের প্রচেষ্টায় অতিবাহিত করছিলেন। কোয়ান্টাম বলবিদ্যা বিকাশের পথে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু এই তত্ত্বের সম্ভাব্যতা ভিত্তিক চরিত্রে তার সম্পূর্ণ আস্থা ছিল না। 1936 সালে স্ত্রী এলসা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। সুদীর্ঘ 16 বছর ধরে এলসা ছিলেন আইনস্টাইনের সুযোগ্য সহধর্মিণী, তার সুখ দুঃখের সঙ্গী। আইনস্টাইন সব বুঝতে পারতেন, কিন্তু অসহায়ের মতো তিনি শুধু চেয়ে থাকতেন। অবশেষে 1936 সালে চিরদিনের মতো প্রিয়তমা স্ত্রী এলসা আইনস্টাইনকে ছেড়ে চলে গেলেন। এই সময় মানসিক আঘাতে সাময়িকভাবে ভেঙে পড়লেন আইনস্টাইন। এই সময় পারমাণবিক শক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছিল। এই শক্তির ভয়াবহতা সকলেই উপলব্ধি করতে পারছিলেন।
পরীক্ষায় জানা গেল পারমাণবিক শক্তি সৃষ্টির জন্য সবচেয়ে সুবিধাজনক ধাতু হলো ইউরেনিয়াম। আর এই ইউরেনিয়াম তখন পাওয়া যায় মাত্র কঙ্গো উপত্যকায়। কঙ্গো বেলজিয়ামের অধিকারভুক্ত। বিজ্ঞানী মহল আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। যদি জার্মানিদের হাতে এই ইউরেনিয়াম পড়ে তাহলে তারা পরমাণু বোমা বানাতে এক মুহূর্তও দেরি করবে না। গোপনে সংবাদ পাওয়া যায় জার্মান বিজ্ঞানীরা নাকি জোর গবেষণা চালিয়ে যাচ্ছে। আইনস্টাইন উপলব্ধি করলেন তার সমীকরণ প্রমাণিত হতে চলছে। সামান্য ভরের রূপান্তরের মাধ্যমে পাওয়া যাচ্ছে অপরিমেয় শক্তি। আইনস্টাইন লিখেছেন, আমার জীবনকালে এই শক্তি পাওয়া যাবে ভাবতেও পারিনি। এদিকে জার্মান বাহিনী দুর্বার গতিতে এগিয়ে চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের বিজ্ঞানীরা উপলব্ধি করলেন যুদ্ধ জয় করতে গেলে অ্যাটম বোমা তৈরি করা খুব দরকার এবং তা জার্মানির আগেই তৈরি করতে হবে। সকলে সমবেতভাবে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে আবেদন জানালো, যদিও এই আবেদনপত্রে সই করেছিলেন আইনস্টাইন। আমেরিকায় পরমাণু বোমা তৈরির ব্যাপারে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই তিনি জড়িত ছিলেন না। শেষ দিকে তিনি চেয়েছিলেন এই গবেষণা বন্ধ হোক। তিনি বিজ্ঞানী ম্যাক্স বর্নকে বলেন, পরমাণু বোমা তৈরির জন্য আবেদনপত্রে আমার সই করাটা সবচেয়ে বড় ভুল। জাপানে অ্যাটম বোমা বিস্ফোরণের পর তার বিধ্বস্তি রূপ দেখে বিচলিত আইনস্টাইন লিখেছেন, পারমাণবিক শক্তি মানব জীবনে খুব তাড়াতাড়ি আশীর্বাদ হয়ে দেখা যাবে সেরকম মনে হয় না। এই শক্তি মানবজাতির প্রকৃতই ভয়ের কারণ। হয়তো পরোক্ষভাবে তা ভালোই করবে। ভয় পেয়ে মানবজাতি তাদের পারস্পরিক সম্বন্ধের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা চালু করবে। ভয় ছাড়া মানুষ বোধহয় কখনোই শান্তির পথে অগ্রসর হতে পারবে না। 1950 সালে প্রকাশিত হলো তার নতুন তত্ত্ব এ জেনারেলাইজড থিওরি অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষের সর্বজনীন তত্ত্ব। এত জটিল সেই তত্ত্ব খুব কম সংখ্যক মানুষই তা উপলব্ধি করতে পারতেন। যখন বিজ্ঞানীরা তাকে এই নতুন তত্ত্ব নিয়ে আলোচনা করতে বললেন, তিনি সকৌতুক বললেন, 20 বছর পর এর আলোচনা করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে উঠেছে নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল। আইনস্টাইনকে আমন্ত্রণ জানানো হলো নতুন রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার জন্য। আইনস্টাইন জানালেন, প্রকৃতির তত্ত্ব কিছু বুঝলেও মানুষ রাজনীতির কিছুই বোঝেন না। তাছাড়া রাষ্ট্রপতি শুধু শোভাবর্ধনের জন্য। শোভা হলেও তার বিবেক যা মানতে পারবে না তাকে তিনি কখনোই সমর্থন করতে পারবেন না। জীবন শেষ হয়ে আসছিল। এই সময় ইংরেজ মনীষী বার্ট্রান্ড রাসেলের অনুরোধে বিশ্বশান্তির জন্য তিনি খসড়া লিখতে আরম্ভ করলেন, কিন্তু শেষ করতে পারলেন না। 1955 সালে 18 এপ্রিল তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে গেলেন। তার ইচ্ছা অনুযায়ী তার মৃতদেহটা পুড়িয়ে ছাই করে দেয়া হলো। শোনা যায় পরীক্ষার জন্য তার ব্রেন কোনো গবেষণাগারে নিয়ে যাওয়া হয়েছিল। সেই সম্বন্ধে কেউ আর কোনো কথা প্রকাশ করেনি। স্কুলের অবহেলিত স্টুডেন্ট এবং ক্লাসের সবচেয়ে পিছনের বেঞ্চের ছাত্র আইনস্টাইনের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হওয়ার কাহিনী যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।